আমি সাইকিয়াট্রিস্ট মানে মনোরোগ বিশেষজ্ঞ। তার মানে আমি একজন ব্যক্তি বা একজন রুগীকে সেবা করার মতন করে প্রশিক্ষিত হয়েছি। সেই হিসেবে একটা ব্যক্তি মানুষের বিকৃতি বা তাদের যে যৌন তাড়না থেকে কি ঘটতে পারে সেটার একটা ডাইমেনশন আছে। সেই দিয়ে কিন্তু সামাজিক যে সমস্যাগুলো তৈরি হয় বা যে পরিকল্পিত টর্চার বা অত্যাচার সংগঠিত হয়, দুটোকে রৈখিকভাবে দেখা যায় না। তার কারণ এটা হলো সমাজতত্ত্বের অঙ্গ, নৃতত্ত্বের সঙ্গে জড়িত, এবং এটা নিয়ে আলাদা প্রচুর কাজ হয়েছে। সেই জন্য ঐতিহাসিকভাবে এই জিনিসটা একটু অনুসন্ধান করা দরকার। সেটা ব্যক্তিগতভাবে, যদিও আমি সাইকিয়াট্রিস্ট, কিন্তু আমার এই ব্যাপারে একটা অনুসন্ধিৎসা ছিল, এবং আমি যেটুকু পড়াশোনা করেছি তাতে বলতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সীমাহীন অত্যাচার বিভিন্ন কমিউনিটির ওপরে হয়েছিল, এবং যুদ্ধের শেষে এই নিয়ে মানুষ যারা শিক্ষিত এবং যারা সংবেদনশীল তাদের মধ্যে এই নিয়ে বহু প্রশ্ন ওঠে। কারণ তার অনেক আগে মধ্যযুগে দাস প্রথা ছিল, সেগুলো চলে গেছে। মানুষ ভাবত যে আধুনিক যুগে মানুষ সভ্য হয়েছে, কিন্তু দেখা গেল যে মানে অত্যাচার আরও বীভৎস এবং আরও সুচারুভাবে সম্পন্ন করছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেইতে দুটো জিনিস বেরিয়ে এলো। একটা হলো হিউম্যান রাইট, মানবাধিকার নিয়ে আন্দোলন শুরু হলো সারা পৃথিবীতে, এবং মানবাধিকারের সঙ্গেই প্রায় পাশাপাশি টর্চার সারভাইভার যারা, এই টর্চার সারভাইভারদের পুনর্বাসনের জন্যে টর্চার মেডিসিন বলে একটা বিশেষ শাখা, যেটা এই মেডিকেল সায়েন্স তারই একটা বিশেষ শাখা হিসেবে দেখা যায়। এবং ভারতবর্ষেও এই নিয়ে কিছু কিছু সেমিনার হয়, এবং এর যিনি হোতা সেই ভদ্রমহিলা ইগনে জেনেস্কে, তিনি এখনও জীবিত আছেন, তার বয়স 93, এবং তার সঙ্গে আমার সৌভাগ্য হয় যে আমি আইএমএতে থাকার সময় দিল্লিতে সেমিনার করি। তাইতে তিনি তার সংগঠনের লোকজন বিভিন্ন জায়গার টর্চারের, কারণ এগুলো তো খুব গোপনে সংগঠিত হয়, গোপনভাবে যে ভিডিও টিডিও সংগ্রহ করেছিলেন সেগুলো দেখিয়ে উনি আমাদের মানে বোঝান। এবং তাইতে দেখা যায় যে যখন রাষ্ট্রশক্তি বা যখন কোনো সরকার তার বিরোধী পক্ষকে বা বিরোধী কণ্ঠস্বর রোধ করার জন্যে অত্যাচার করে, সেটা কিন্তু শুধু যৌন অত্যাচার নয়। অনেক সময় যৌন অত্যাচারের বাইরে অনেক কিছু করা যায়, যেটা যৌন অত্যাচারের থেকে কোনো অংশে কম বিভীষিকাময় নয়। সেই জন্যে এইটা দেখা গেছে যে এই অত্যাচারের প্রধান মুখ্য উদ্দেশ্য হলো যে অপোজিশন পার্টি বা বিরোধী কণ্ঠস্বরকে রোধ করা, তারা যেন আর মুখ খুলে কিছু কথা না বলতে পারে, এবং তাদের আত্মমর্যাদাবোধটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া, তারা হীনমন্যতায় ভুগতে থাকে। এই ঘটনা আমাদের এখানে যা ঘটেছে হাসপাতালে আরজি করে, সেটা কিন্তু আমার মনে হয় এরকম একটা বড় ক্যানভাসের মধ্যে দেখা উচিত। এটা শুধুমাত্র ধর্ষণ নয়, বা ধর্ষণটা হলো একটা খুব মানে ছোট অঙ্গ, তার থেকে অনেক বেশি হলো তার কণ্ঠরোধ করার চেষ্টা। কিন্তু খুব দুঃখের বিষয় যে আমরা যত টর্চারের কাহিনী অন্যান্য বিদেশে
যেসব ডকুমেন্টেড হয়েছে দেখেছি, সেখানে কণ্ঠরোধ করতে গিয়ে ফিজিক্যালি শারীরিকভাবে সত্যিই তার গলার টিপে তাকে মেরে ফেললো, এরকম ঘটনা বোধহয় কোথাও হয়নি। এটা শুধু বর্বরতা নয়, এটা একেবারে মধ্যযুগীয় আচরণ, যার জন্যে এখানে প্রমাণ লোপাটের চেষ্টা কিভাবে হবে আমি জানি না, কিন্তু এটা একেবারে সূর্যের আলোর মতন প্রমাণ আমাদের সামনে। তার জন্য হয়তো অনেক বিচারের কূটকচালি আছে, ডেমোক্রেসির লং প্রসেস আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে কোনো আর কিছু দ্বিধা নেই। সবার কাছে স্পষ্ট যে সরকারি ক্ষমতা রক্ষার জন্যে, বিরোধী কণ্ঠ রোধ করার জন্যে এই বীভৎস অত্যাচার সংগঠিত হয়েছে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন সরকার এরকম একটা খুব উদ্দেশ্যপূর্ণভাবে অত্যাচার করে ব্যক্তিকে বা একটা গোষ্ঠীকে, তখন সেইখানে দুটো প্রফেশনকে তারা মানে দলদাস হিসেবে নিযুক্ত করে। একটা হলো ডাক্তার এবং আর একটা হলো পুলিশ। এই জন্যে যে ডাক্তারের দায়িত্ব থাকে যে যাতে সে যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বা অস্বাভাবিকভাবে অত্যাচারিত হয়েছে এটা গোপন করার মতন একটা কিছু সাজানো মেডিকেল রিপোর্ট দেওয়া। আর পুলিশের ডিউটি থাকে যে অত্যাচারটা এমনভাবে হলো যেন সে তার চোখের আড়ালে হলো এবং সে সেটা বুঝতে পারেনি বা তাকে খুন করতে চায়নি। আর সাধারণত খুন করার উদ্দেশ্যও থাকে না। এখানে আমার মনে হয় যে সমস্ত ব্যাপারটা মানে সংগঠিত করার পেছনেও একটুখানি দুর্বলতা ছিল। তৈরি হয় কেন, এটা সকলের মনেই একটা প্রশ্ন। আমি নিজের ব্যক্তিগত লাইফে যখন সেশন করি দেখেছি যে ফ্যামিলির একটা বিশাল পার্ট থাকে আর কি। এখন ফ্যামিলিতে মা বাবা দুজনেই থাকে, আরও যারা জয়েন্ট ফ্যামিলি সেট আপে থাকে, কাকু জ্যাঠা এরাও থাকে, দাদু দিদিমা কিংবা ঠাকুমা ঠাকুর দাদা এরাও থাকে। এবং এইখানে দেখা গেছে যে ওদের পারস্পরিক সম্পর্কগুলো ভীষণ ম্যাটার করে। একটা শিশু যখন বড় হতে শুরু করে, ও তার দুনিয়াটাকে চিনতে আরম্ভ করে। এই দুনিয়াটা থেকেই সে অনেক কিছু শেখে আর কি। এখন তার ফার্স্ট সোসাইটি হচ্ছে প্রথমে তার ফ্যামিলি, তারপর তার স্কুল। এখন এই সোসাইটিতে ও যদি দেখে কাউকে, পুরুষ মানুষকে, তার ওয়াইফকে কিংবা তার প্রিয় মানুষটাকে, সেটা কাকু কাকিমা হতে পারে, জ্যাঠা জেঠিমা হতে পারে, নিজের মা বাবা হতে পারে, তাদের মধ্যে যদি একটা সম্পর্কের মধ্যে ভীষণ অ্যাগ্রেশন এবং সেখানে অনেক সময় ফিজিক্যালও হয়ে যাচ্ছে, সেটা দেখতে দেখতে বড় হয়, স্বভাবতই মানে স্বাভাবিকভাবেই শিশুটা একটা লাভের সম্পর্কে ভোগে। যদি মানুষটা পুরুষ হয় তাহলে সে পুরুষটাকে ঘৃণা করতে শিখে গেল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু ওই মানুষটা যেহেতু সংসারে দেখেছে ডমিনেটেড হতে, ও ডমিনেশনে ও অ্যাট্রাক্টেড হলো। ও শিখলো ওর সোসাইটি থেকে, ফার্স্ট সোসাইটি যেটা ফ্যামিলি, সেখান থেকেই শিখলো ডমিনেশন কাকে বলে এবং ফিজিক্যাল কী করে হতে হয়। এবার এইটা ক্রমান্বয়ে শিখতে শিখতে, যেহেতু ও লার্ন করছে, দ্য ফেজ ইজ লার্নিং ফেজ, ওই ডমিনেশনটা নেওয়ার সঙ্গে ও দেখলো যে ও ডমিনেট করতে পারছে এবং যে ডমিনেট করে পুরো সোসাইটি তার দিকেই থাকে, তাকে সামলায়, সেটা ভালোবেসে সামলায় কিংবা খারাপ দুঃখ করে সামলায়, খুব কষ্ট করে সামলায়, সেটা বোঝে না, কিন্তু সে দেখছে তাকে সবাই ভয় পায়। এখান থেকেই ধর্ষক যারা হয় তাদের মানসিকতা তৈরি হতে শুরু করে। এটা ফার্স্ট ফ্যামিলি। তারপর হচ্ছে এই শিশুটাই, এই বাচ্চাটাই যখন মিশবে, তার দুনিয়া যখন তৈরি করবে, তার দুনিয়াটা কিন্তু এর ওপর বেস করে তৈরি হবে। তখন তার বন্ধু নির্বাচন ওটাই হবে
যেখানে ও ডমিনেট করতে পারবে, এইভাবেই ডমিনেট করতে পারবে, এবং ও দেখবে ওকে সবাই নিয়ে নিচ্ছে, ও ডমিনেশনটাকে নিচ্ছে, যত ওকে নেবে তত ওর ডমিনেশনটা বেড়ে যাবে। আর যখন ওর অ্যাডোলেসেন্ট টাইম, তখন ডমিনেশনটা এটা অবজেক্টটা পাল্টে যাবে। ও দেখেছে বাবাকে ডমিনেট করতে মাকে যদি দেখে, তাহলে ওর বাবার রোলটা হবে। আবার অনেক সময় যদি মাকেও সে দেখে বাবাকে ডমিনেট করতে, ফিমেল কোনো কাউকে দেখে বাবাকে ডমিনেট করতে, তখন ও মার ডমিনেশনটা নিল, কিন্তু একটা লাভ হেট হয়ে গেল। ও কোনো দিন কোনো নারীকে তার বন্ধু হিসাবে নিতে পারবে না, কোনো দিনই পারবে না। একটা লাভ হেট হওয়ার জন্য হতে পারে ও তার পরবর্তীকালে মেয়েদের দ্বারা ডমিনেটেড হবে না বলে মেয়েদেরকেও এইভাবে ইউজ করাটা শিখে যেতে পারে। আমাদের সোসাইটি এবং আমাদের ফ্যামিলি কিন্তু একটা ধর্ষক তৈরি করে। আধিপত্য বিস্তার করাটা নিয়ে শুধু লিঙ্গ ভেদ করলে চলবে না। এমন অনেক উদাহরণ আছে, যেরকম আফগানিস্তানে তালিবানরা আসার পরে যারা শিক্ষিত এবং উদারমনা পুরুষ, তাদেরকে নানা রকম যৌন অত্যাচার করা হয়েছে। তাদেরই মধ্যে একজন পালিয়ে এসে দ্য কাইট বলে একটি বই লিখেছেন। সেটি কেউ যদি পড়েন বুঝতে পারবেন যে লিঙ্গভেদ থাকে না। যখন কোনো আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে অন্যকে অত্যাচার করা হয়, সেটা সমলিঙ্গের হতে পারে, শিশু হতে পারে, এবং তার একই উদ্দেশ্য হয়। শুধু সে নয়, যাকে অত্যাচার করছে তার পুরো পরিবারকে একেবারে চরম অবমাননার মধ্যে ফেলে দেওয়া, যাতে তারা একেবারে তাদের নিজেদের আত্মমর্যাদা বোধ হারিয়ে ফেলে, মানবিক বোধ হারিয়ে ফেলে। এইটাই হলো মানুষ যদি তার নিজের আত্মমর্যাদা বোধ হারিয়ে ফেলে, তার নিজের অধিকার বোধ হারিয়ে ফেলে, তার সম্মান হারিয়ে ফেলে, তার থেকে বড় অত্যাচার আর কিছু হয় না। সেই জন্যে এটাকে আরও অনেক বড়োভাবে দেখতে হবে। এটা লিঙ্গভেদ করে দেখলে চলবে না, এবং শুধুমাত্র যৌন অত্যাচার ভাবলে চলবে না। এটা হলো একজনের তার ইগো, তার নিজের আত্মমর্যাদাবোধ, মানুষ হিসেবে তার পরিচয় দেওয়ার অধিকার, এই সবগুলো কেড়ে নেওয়ার একটা নৃশংস ষড়যন্ত্র। আমার মতে ধর্ষণ অবশ্যই একটি সামাজিক ব্যাধি, যদি ব্যাধি হিসেবে ধরতেই হয় এটাকে, কারণ ইট ইজ এ সোশ্যাল প্রবলেম। ধর্ষণের মূলে গিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতেই পাবো যে ধর্ষণের মূলে যা কাজ করে তা হলো পিতৃতন্ত্র বা পেট্রিয়ার্কি, পিতৃতান্ত্রিক ভ্যালুজ, পিতৃতান্ত্রিক জীবনবোধ, ভাবাদর্শ, পিতৃতান্ত্রিক রীতিনীতি, আচার, বিশ্বাস, এই সমস্তটাই কিন্তু ধর্ষণের মূলে আছে। যে কোনো রকম লিঙ্গভিত্তিক হিংসা বা জেন্ডার বেসড ভায়োলেন্সের মূলে কিন্তু পিতৃতন্ত্র কাজ করে। পিতৃতান্ত্রিক ক্ষমতার আস্ফালন আসলে ধর্ষণ, এবং ক্ষমতার আস্ফালন কোথায় আমরা দেখাতে পারি? যেখানে যে কোনো সম্পর্কের মধ্যে সম্মতি বা কনসেন্ট জিনিসটা থাকে না। কনসেন্ট যখন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন জোর করে একটা সম্পর্ক স্থাপন করছি, সেটাই কিন্তু ধর্ষণ। আমরা দেখছি চারিদিকে এখন ধর্ষণের প্রতিবাদ চলছে, এবং একটি ঘটনাকে কেন্দ্র করে সারা শহর উত্তাল হয়ে গেছে। কিন্তু সব ক্ষেত্রেই আমাদের দেশে আমরা যেরকম স্ট্যাটিস্টিক্যালি জানি যে কিছু প্রত্যেক মিনিট অন্তর ভারতবর্ষে একটি ধর্ষণ হয়, এবং বোধহয় সংখ্যাটা হলো প্রতিদিন বোধহয় 87টি ধর্ষণ হয় ভারতবর্ষে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এটা বোধহয় খুব
শিওর হয়ে বলা সম্ভব না যে ধর্ষণের প্রতিবাদ সব জায়গায় সমানভাবে হচ্ছে। কিছু কিছু জায়গায় হচ্ছে এবং সেটা খুবই একটা পজিটিভ ব্যাপার, কিন্তু আমরা যদি ধর্ষিতার প্রতি সমাজের ব্যবহারের বিশ্লেষণে যাই তাহলে 2-3টে জিনিস আমাদের ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে ধর্ষিতাকে আমরা কিভাবে গ্রহণ করি, এবং ধর্ষণ হওয়ার পরেই যেই জিনিসগুলো ইমিডিয়েট যেই মেজারগুলো নেওয়া উচিত, সেইখানে কি সমাজ আদৌ ততটা সহানুভূতিশীল? কারণ আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা দিয়ে, আমাদের পড়াশোনা দিয়ে, যে ধর্ষণ হবার পরে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো পুলিশ এফআইআর নিতে চান না, বা এফআইআর নিলেও যে রেপ ভিকটিম তাকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়, তাকে বিভিন্নভাবে অলরেডি তার উপর দিয়ে একটা ট্রমা গেছে, সেই ট্রমাটাকে আবার ট্রিগার করার জন্য তাকে বিভিন্নভাবে ভায়োলেট করা হয়, বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়। এবং আমরা এটাও দেখেছি যে অনেক ক্ষেত্রে ধর্ষণ হবার পরে মানুষ রিপোর্ট করতে চান না, এই ভয় রিপোর্ট করতে চান না। এবং দ্বিতীয় প্রসঙ্গটা হলো স্টিগমা। আমাদের সমাজে ধর্ষণের সঙ্গে স্টিগমা যুক্ত, এবং সেই স্টিগমা চারিপাশ থেকে যেরকম আসে সেরকম কিছুটা সেলফ স্টিগমাও কাজ করে, যে এই মানুষটা ধর্ষিত হয়েছে, কোনো না কোনোভাবে বোধহয় অপবিত্র হয়ে গেছে, কোনো না কোনোভাবে বোধহয় করুণার পাত্রী, কোনো না কোনোভাবে ওর বোধহয় লজ্জা হওয়া উচিত। তো এই লজ্জা, করুণা, এই জায়গাগুলো এত বেশি স্টিগমা তৈরি করে যে আমার মনে হয় যে সেইখানে একটা বদল দরকার। মেয়েদের প্রত্যেকটা ছোট মেয়ে যখন একটা পারিবারিক এনভায়রনমেন্টে বড় হয়, কাজিনদের সঙ্গে আর কি, একটু খবর নিলেই দেখা যাবে যে ছোট ছোট মেয়েদের একটা মলেস্টেশনের একটা থাকে। এখানে ইদানিংকালে আমি এই খবরগুলো প্রচুর পাই, কারণ এখন ওপেন করে সবাই, আগে ওপেন করতো না আর কি। এই মলেস্টেশনগুলো হয়, ছোট মেয়েদের সঙ্গে হয়। এখন সেই সময় না এই মলেস্টেশনটা যার দ্বারা হচ্ছে, তা সে এক্সপেক্ট করে না যে মলেস্টেড হচ্ছে, সে এক্সপেক্ট করে না, কিন্তু তাও একটা লাভ হেট হয়, হেট করছে সম্পর্কটাকে, যে মানুষটা করছে আর কি। আর লাভ হচ্ছে ওটা, ওই রিলেশনশিপটা পছন্দ করছে। এটা তো ভীষণ বিচ্ছিরি একটা অবস্থা, লাভ অ্যান্ড হেট। তা এইটা নিয়ে ওই মেয়েটা যার মধ্যে এটা হলো, অনেক সময় ছেলেরাও মলেস্টেড হয় আর কি, মলেস্ট হয়, কিন্তু যেটা যার হলো তার কিন্তু চিরদিনের জন্য তার কিন্তু মেন্টাল সেট আপ নষ্ট হয়ে গেল, একেবারেই নষ্ট হয়ে গেল। আগামী দিনে সে হয়তো একটু ডিসঅর্ডার হয়ে যেতে পারে। আর এই যে মানুষগুলো করছে আর কি, সেই মানুষগুলো করছে কারণ তারা এই সাহসটা পেয়েছে ফ্যামিলি থেকেই। এই যে ইউটিলাইজেশন, একটা স্কোপ, এগুলো হচ্ছে সব টার্গেট। যাদেরকে ওরা টার্গেট করে, ওরা জানে তাদেরকে ডমিনেট করতে পারবে, হয় সেটা শক্তিতে, ফিজিক্যালি, কিংবা যেভাবেই হোক, হি ক্যান মানে ডমিনেট দ্য গার্ল। এটা সে বোঝে বলেই সেটা করে। আর যে মানুষটা করছে ডমিনেট এইভাবে, একটা ইলিগাল, একটা জঘন্য একটা রিলেশনশিপের জন্য সে চারপাশে স্কোপকে কাজে লাগাচ্ছে, তার মানসিকতা তো নিশ্চয়ই মানে নোংরা আর কি। এখন এগুলো কি করে হচ্ছে? হ্যাঁ, ফ্যামিলি থেকেই হচ্ছে, আর অ্যাসোসিয়েশন থেকেই হচ্ছে। কোনো এক্সাম্পল পেয়েছে হয়তো, সে বন্ধু বান্ধবের সঙ্গে হয়তো কথা হয়েছে, কোনো বন্ধু হয়তো সাহস করে একটা কিছু করে ফেলেছে, সে কারেজিয়াস গল্পগুলো হচ্ছে। এগুলো না মানে জয়েন্ট ফ্যামিলি সেট আপে এই একটু কান পাতলে এই গল্পগুলো শোনা যায়। সবাই তো একরকম নয়, কিছু ছেলে মেয়ে একটু অ্যাগ্রেসিভ, যারা অ্যাগ্রেসিভ যারা তারা কিছু ঘটনা ঘটিয়ে ফেলে ওরা সেই স্টোরিটাকে একটু বড় করে বলছে। যারা শুনছে তাদের মধ্যে সবাই এক মানসিকতার নয়। এখন কে কেমন করে একটা ঘটনাকে নেবে, তার জন্য তার ফ্যামিলি সেট আপও অনেকটা দায়ী। এখন কে ধর্ষক হবে, কে হবে না, সেটা কিন্তু এইভাবে ঠিক করা যায় না। তবে আমরা একটা জিনিস করতে পারি, ওটা পেরেন্টস মানে পার্টনার যখন পেরেন্টস হচ্ছে, পেরেন্টসটা এখন আর অ্যাক্সিডেন্টাল হবে না।
পেরেন্টসটা এখন একদম ওটাকে তুমি পেরেন্টস হওয়ার জন্য তৈরি হবে, সেটা শুধু শারীরিকভাবে নয়, শুধু ফাইন্যান্সিয়ালি নয়, আমি যে বাচ্চাটাকে পৃথিবীতে আনছি তাকে একটা সুন্দর পরিবেশ দিতে পারবো কি না, মেন্টাল এবং তার চারপাশে যে মানুষগুলো থাকবে সেখান থেকেও আমি তার 100% সিকিউরিটি দিতে পারবো কি না, সেগুলো কিন্তু আমাকে যথেষ্ট সচেতনভাবে হ্যান্ডেল করতে হবে। আর সচেতনতাটাই হচ্ছে মূল অস্ত্র, অ্যাওয়ারনেস। ওই বাচ্চাটাকেও শিখিয়ে দিতে হবে যদি কিছু ঘটনা ঘটে থাকে সেটাও বলতে, একদম ফ্র্যাঙ্ক, যেটাই হবে সেটাই বলো। আর মা কিংবা বাবাকে এটা শিখতে হবে যে একটা রেগুলার লাইফের ঘটনা আমরা খুব ভালোভাবে নিই, কিন্তু যখন একটা বাচ্চা কিংবা বাচ্চা ছেলে কিংবা মেয়ে একটা ইরেগুলার স্টোরি বলছে যেটা ওর লাইফে ঘটেছে, সেটা শুনেই বাচ্চাটাকে ধমক দেওয়া নয়, কিংবা যে করেছে হয়তো যে অ্যাফেক্টেড হয়েছে কিংবা যে পারফর্ম করেছে, দুজনই হতে পারে, দুজনই বলতে পারে, যে পারফর্ম করেছে তাকেও যেমন আমাকে কেয়ারফুলি ওই জায়গা থেকে বার করতে হবে, যে অ্যাফেক্টেড হচ্ছে তাকেও কিন্তু আমাকে খুব ভালোভাবে তাকে কারেজিয়াস করে এই ঘটনাগুলো কীভাবে লাইফে হ্যান্ডেল করবে সেই শিক্ষাটাও দিতে হবে। কিন্তু আগেই বাবা মা যেন অ্যাগ্রেসিভ হয়ে মানে স্টেপ না নেয়। স্টেপটা হচ্ছে স্কুলে বলা, হইচই করা, অনেক কিছু ইদানিং এর মধ্যেই হয়েছে। বাচ্চাটা কিছু একটা করেছে, ও দেখেছে করেছে, পারিবারিক ইয়েতে আমি যখন খবর নিলাম পরিবারে এরকম বিহেভিয়ার ও দেখেছে, ও দেখে সেটা ও অ্যাপ্লাই করতে গেছে স্কুল টয়লেটে, যেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যার ওপর অ্যাপ্লাই করতে গেছে সেই ভদ্রলোক এত অ্যাগ্রেশন দেখিয়েছে, থানা পুলিশ সব করতে গেছে। তো এইটা করলে হবে না। যে ছেলেটি করেছে সেও তো ওর ছেলেরই বয়সী, সে তো কিছু দেখে করেছে, আমাকে সোর্সে গিয়ে কথা বলতে হবে। এটা যেন মানে আবার একবার না হয়, ওই রিপিটেশনটাকে বন্ধ করতে হবে। যদি এটা রিপিটেশন হয় ইট হ্যাজ বিকাম হ্যাবিট, যাতে এটা হ্যাবিট না হয়, সেই জায়গাটা ঝগড়া করে কী হবে, আর মানে পার্সন টু পার্সন ফাইট করে কী হবে। আমি খারাপ, আমার ছেলে ভালো, তোমার ছেলে খারাপ, এই কথারও কোনো মানে হয় না। এই জায়গাগুলোতে অনেক প্রিকশন নিতে হবে এবং অনেক সতর্কভাবে আমাদের লাইফটা লিড করতে হবে। কেউ বলেনি কিন্তু সতর্ক হতে হবে না, কেউ বলেনি কিন্তু সতর্ক হতে হবে না, সতর্ক তো হবেই যায়। আমরা সতর্ক হব না কেন? আমরা কেন চোখ বুজে চলবো? আমরা ট্রাস্টের কোনো প্রশ্ন নেই, ট্রাস্টের কোনো প্রশ্ন নেই। আমরা আমাদের লাইফটাকে ভীষণভাবে অ্যাওয়্যার হয়েই চলবো। কেন আমরা আলগা হব? কেন আমরা বিশ্বাসে চলবো? কেন আমরা নেগলেক্ট করব? আমরা অ্যাওয়্যার হয়েই থাকবো, থাকাটা দরকার আছে। প্রত্যেকটা মানুষকে অ্যাওয়্যার হয়েই থাকতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। ধর্ষণ মুক্ত সমাজ এটা অলীক কল্পনা বলে যদি ধরে নিই, তাহলে আমাদের সমস্ত কাজকর্ম আমার মনে হয় ব্যর্থ বা বিফলে যাবে। যারা নারী মুক্তি নিয়ে বা নারীবাদ নিয়ে যারা আন্দোলন করছেন ঐতিহাসিকভাবে এবং বহু বছর ধরে, তারা সবসময়ই কিন্তু স্বপ্ন দেখেছেন এমন একটি সমাজের যেখানে জেন্ডার বেসড ভায়োলেন্স হবে না, যেখানে মানে একাধিক যে লিঙ্গ তাদের মধ্যে সাম্য থাকবে। কাজেই ধর্ষণ মুক্ত সমাজের জন্যই কিন্তু আমরা লড়াইটা করছি। কাজেই তা কখনোই অলীক কল্পনা নয়, কিন্তু অবশ্যই সেটাকে সত্যি করার জন্যে অনেক রকমের আমূল পরিবর্তন দরকার। প্রশাসনিক স্তরে তো দরকারই, যেমন এর আগের কথা প্রশ্নেও বললাম যে একটি ধর্ষণ হওয়ার আগে মানে ধর্ষণ অ্যাজ অ্যান অ্যাক্ট যতটা ইম্পর্ট্যান্ট, তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট আমাদের বোঝা যে একটি ধর্ষণ হওয়ার আগে কি হয় এবং পরে কি হয়। ধর্ষণ হওয়ার আগে নিশ্চয়ই এমন কিছু সিস্টেমের এমন কিছু কন্ডিশন থাকে, এমন কিছু পরিকাঠামোগত সমস্যা আছে যেটা ধর্ষণটাকে সম্ভব করে তুলছে। সেটার পেছনে রেপ কালচার থাকতে পারে, পিতৃতান্ত্রিক ধ্যান ধারণা থাকতে পারে, সেটার পেছনে আমরা যেরকম রিসেন্ট আরজি করের ঘটনায় দেখেছি যে আনসেফ ওয়ার্কিং কন্ডিশন থাকতে পারে। এমন অনেক জিনিস থাকতে পারে যেটা এই ধর্ষণটাকে হবার জন্য সুবিধা করে দিচ্ছে।
আর ধর্ষণটা হওয়ার পরে কি হলো, কিভাবে সেই ভিকটিম এবং তার ফ্যামিলিকে আমরা সাপোর্ট দিচ্ছি, প্রশাসন সাপোর্ট দিচ্ছে, কিভাবে তার রিপোর্ট আমরা নিচ্ছি, কিভাবে তাকে ট্রিট করছি, এইগুলো আমার মনে হয় ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এই চেঞ্জগুলো আনা ইম্পর্ট্যান্ট। আর পারিবারিক স্তরে আমি বলবো যে খুব ছোটোবেলা থেকেই পরিবারের মধ্যে লিঙ্গভিত্তিক একটা সাম্যের দরকার আছে। হ্যাঁ, মানে আমি যেভাবে আমার ছেলেকে ট্রিট করব সেভাবেই আমার মেয়েকে ট্রিট করব, এবং সবার সঙ্গে সবার একটা সংলাপের জায়গা থাকবে। এই বেসিক জিনিসগুলো ফলো করা খুব দরকার। এই যে কোনো রকম নির্যাতন বা যে কোনো রকম অত্যাচার, অন্যের ওপরে আধিপত্য বিস্তারের যে অভিপ্রায়, এগুলোর পেছনে একটা সুপ্ত যে আমাদের জৈব তাড়না থাকে, সেটা যে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীতে এমন আশা করা বোধহয় ভুল। যেমন যুদ্ধ বিলুপ হয়ে যাবে এটা আশা করা, অহিংসা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক বই আমরা পেয়েছি, অনেক সাধু সন্তদের সংস্পর্শে আমরা এসেছি, কিন্তু প্রত্যেক দেশই যুদ্ধের সরঞ্জাম তৈরি করে রাখে। যুদ্ধের ব্যাপারে নিজেরা শক্তিশালী না হলে তারা অন্য রাষ্ট্রের কাছ থেকে হুমকি পায় বা তাদের স্বনির্ভরতা ঠিক স্থায়ী হতে পারে না। এই জন্যে এর মধ্যে একটা বৈপরীত্য সবসময় আছে, যে ভেতরের যে জৈব প্রবৃত্তিগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে এটা নয়, কিন্তু শিক্ষা যত এই পুঁথিগত শিক্ষার বাইরে প্রকৃত শিক্ষা যত বাড়বে, তত কিন্তু মানুষ এগুলো সম্পর্কে আরও বেশি শিক্ষিত মনা, মানে আরও বেশি উদার মনা এবং আরও বাস্তবধর্মী হবে। যে এই সাময়িক একটা আধিপত্য বিস্তারের পরে কিন্তু তার নিজেরও আধিপত্য নষ্ট হতে থাকে। সেই জন্যে দেখা গেছে যে উন্নত দেশগুলোতে আজকের ছেলে মেয়েদের মধ্যে হয়তো চার্চে যাওয়ার ইউরোপে প্রবণতা কমে গেছে। এটা নিয়েও কাজ হয়েছে, অক্সফোর্ডে একটি বই আছে, যে কিন্তু সেই ছেলেরা মোর স্পিরিচুয়াল, অর্থাৎ এই স্পিরিচুয়াল ভাবটা যদি, আধ্যাত্মিক ভাবটা যদি শিক্ষার মধ্যে ছোটোবেলা থেকে না রাখা হয়, কারণ আমাদের এখানে এই যে শুধু পরীক্ষামুখী শিক্ষা, এটাতে একটা মানুষের চরিত্র তৈরি হয় না। উন্নত দেশে ছেলে মেয়েদের মধ্যে এটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি শিক্ষা দেওয়া হয়, যে একটা গাছের যে মূল্য আছে, একটা অন্য প্রাণীর প্রতি যে সহানুভূতি থাকা দরকার, মূল্য আছে, এইটা বোঝার ক্ষমতা কিন্তু অন্য দেশের শিক্ষার মধ্যে আছে এবং আমাদের দেশে হয়তো ছিল, বা বলবো নিশ্চয়ই ছিল, যখন আমাদের দেশে শ্রী অরবিন্দ, শ্রী রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের মতন মনীষীরা এসেছিলেন। তখন এই পরীক্ষামুখী শিক্ষার ওপরে গুরুত্ব না দিয়ে স্বামী বিবেকানন্দও যা বলেছিলেন যে কর্মমুখী এবং আধ্যাত্মিক একটা বোধ নিয়ে পৃথিবীকে দেখা, তাহলে নিজেকে একটা অন্য সমস্ত পৃথিবীর মধ্যে একটা ক্ষুদ্র অংশ মনে হয়। প্রত্যেকেরই বোঝা উচিত যে তার জীবন কিন্তু চিরস্থায়ী নয়। সে যদি অনেক সম্পদ নেয়, অনেক ক্ষমতাবান হয়, সেও কিন্তু একসময়ে বিলীন হয়ে যাবে, তার মৃত্যু সে নিজে আটকাতে পারবে না। একটা ছোট কথা বলে আমি শেষ করি, কারণ এই গল্প শেষ হবে না। আলেকজান্ডার যখন ভারতবর্ষ অনেকখানি জয় করেছিলেন, তখন উনি নিজেও খুব পণ্ডিত লোক ছিলেন। উনি বিভিন্ন লোককে, যারা ওনাকে মানছে না, তাদের ধরে আনত সৈন্যরা, তাদের প্রশ্ন করতেন। একজন জৈন সন্ন্যাসীকে একদিন ধরে এনেছে, তা
আলেকজান্ডার প্রশ্ন করেছিলেন যে আপনি আমার সঙ্গে কি তফাৎ নেই কিছু মনে করেন? আপনি যে এখানের একজন সাধারণ সন্ন্যাসী, আর আমার যে ক্ষমতা, আমার যে বাহুবল, আমার যে লোকবল, সেগুলো, আমার সভ্যতা আপনাদের থেকে অনেক উন্নত। আপনি কি আমাকে মানেন না মানেন না? তখন ওই সন্ন্যাসী হেসে বলেছিলেন, আমি এইটুকু বুঝি যে একটা সময় আপনার জন্যে যত ফুট মাটি কেটে রাখা হবে, কবর দেওয়া হবে, আমার জন্য সেই সমপরিমাণ মাটি কেটে কবর দেওয়া হবে। দুজনে একই জায়গা নিয়ে এই পৃথিবীতে ঘুমিয়ে পড়ব।